কিছুদিন আগে একটা খবর বাংলাদেশের কমিউনিটিতে প্রচণ্ড সাড়া ফেলেছিল। সেটা হচ্ছে এক যুবক যিনি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন এবং তিনি এখানে অ্যাসাইলাম ক্লেম করেছেন। তো তার যে বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সেক্সুয়াল অ্যাসল্ট করেছেন এবং সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার টরন্টোতে এই ঘটনা ঘটে এবং একটা সুইমিং পুল যেটা বার্চমন্ট এলাকায়, সেই সুইমিং পুলে তার বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাসল্টের অভিযোগ আনা হয়। এটা আমি মনে করি যে উনি না জানার কারণে এবং কানাডার ল রুলস রেগুলেশনস এগুলো সম্বন্ধে ওয়াকিবহাল না থাকার কারণেই কিন্তু তিনি এই গ্রেফতারটা হয়েছেন এবং এই ক্রাইমটা করেছেন। উনি সেক্সুয়াল অ্যাসল্ট বলে রাখি কানাডাতে একদম ক্রিমিনাল অফেন্স এবং সিরিয়াস অফেন্স। এটা কানাডাতে যে সমস্ত ক্রিমিনাল অফেন্সকে খুব সিরিয়াসলি দেখা হয়, সেক্সুয়াল অ্যাসল্টের মধ্যে একটা। তো কাজে এটা আমাদের যারা নতুন আসতেছেন এখানে তাদের এটা খুব ভালো করে জানা উচিত। এটা আরেকটা কারণে যেটা উনি এটা হয়তো বুঝতে পারেন নাই, সেটা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাসল্ট কিন্তু বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করা হয়, ডিফাইন করা হয় এবং এক এক দেশে এক এক রকম। কিন্তু কানাডাতে বিশাল আকারে একটা বিরাট আকারে এটা দেখা হয়। কানাডার একটা ব্রড ডেফিনেশন আছে সেক্সুয়াল অ্যাসল্টের। আমরা শুধুমাত্র আমাদের বাংলাদেশে হয়তো কোনো একটা নারী নির্যাতনের কয়েকটা বিষয় আছে, ওগুলো হইলেই আমরা ওটাকে সেক্সুয়াল অ্যাসল্ট হিসেবে ধরি। কানাডাতে কিন্তু এই এরিয়াটা আরও ব্রড, আরও ব্যাপক। তো এই ব্যাপকতা সম্বন্ধে না জানার কারণেই কিন্তু এই যুবক সেই অপরাধটা করেছেন এবং সেই অপরাধের কারণে তিনি গ্রেফতার হয়েছেন। এখানে কানাডাতে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো বা যে সমস্ত কাজকে সেক্সুয়াল অ্যাসল্ট হিসেবে দেখা হয় তার মধ্যে হচ্ছে আনওয়ান্টেড সেক্সুয়াল গ্র্যাবিং, কিসিং অ্যান্ড ফন্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ রেপ। তো আমাদের দেশে হয়তো খালি রেপ বা ধর্ষণকে বেশি করে দেখা হয়, অন্যান্য কিছুকে এত পাত্তা দেওয়া হয় না। কিন্তু এখানে সব কিছুইতে কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট এর একটা অফেন্স এবং এটা আমাদের জানা উচিত, বিশেষ করে যারা নতুন আসতেছেন। তো এগুলা আপনারা আমি এর আগের ভিডিওতে বলেছি যে আপনারা যখন এখানে কানাডায় জীবনযাত্রা শুরু করেছেন, এখানে সেটেল করছেন, এখানে থাকবেন প্ল্যান করেছেন, এখানকার লোকাল নিয়মকানুনগুলো জানা উচিত। এই জন্য নিয়ম হচ্ছে যে আপনার যে এরিয়াতে, কমিউনিটিতে আপনি যে এরিয়া থাকছেন সেখানে অবশ্যই এখানে আশেপাশে বাংলাদেশের সংগঠন তো বটেই, কানাডার কিছু কমিউনিটি অর্গানাইজেশন আছে যে সমস্ত অর্গানাইজেশনে এই সমস্ত সার্ভিসগুলো দেওয়ার জন্য, অর্থাৎ মানুষদেরকে এই সমস্ত নিয়মকানুনগুলো, কানাডার নিয়মকানুনগুলো অবগত করানোর জন্য বা শেখানোর জন্য অলরেডি এখানকার কাউন্সিলর আছে, গভর্নমেন্টের লোক আছে। আপনারা সেগুলোতে যান এবং সেগুলো জানুন। এখানকার বিভিন্ন ধরনের নিয়মকানুন আছে। আরেকটা নিয়ম যেটা মানুষ অনেকে ভুল করে সেটা হচ্ছে যে আপনারা দেখবেন বিভিন্ন এরিয়াতে এই সাবওয়ে স্টেশন আছে। এই সাবওয়ে স্টেশনগুলো কিন্তু খোলা, চারিদিক দিয়ে খোলা। অনেক লোকে ভুল করে কিন্তু ভুল পথে ঢুকে অনেক সময়, অর্থাৎ যে ওয়েগুলা, যে পথগুলোতে ঢুকা নিষিদ্ধ এবং $500 জরিমানা ওই পথগুলোতে ঢুকলে। আমাদের বাংলাদেশের মানুষ যে এরিয়াতে থাকে, বিশেষ করে ভিক্টোরিয়া পার্ক, ওয়ার্ডেন স্টেশন, এই সমস্ত এরিয়াতে দেখবেন যে কিছু কিছু পথ আছে যেগুলোতে একটা সাইন আছে যে $500 জরিমানা। অনেকে হয়তো এটা খেয়াল না করে ঢুকে যায়। তো কোনো অফিসার যদি আপনাকে দেখে বা আপনাকে, অর্থাৎ সে গ্র্যাব করে, ধরে এবং অ্যারেস্ট করে, আপনাকে কিন্তু $500 জরিমানা দিতে হবে। এরকম টিটিসিতে এখন ফেয়ার ইন্সপেক্টর আছে, নতুন এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এই ফেয়ার ইন্সপেক্টর কিন্তু মাঝে মাঝে উঠে আপনার টিকিট চেক করে। যদি আপনার কাছে সেরকম কোনো ডকুমেন্ট না থাকে বা প্রুফ না থাকে যে আপনি ভাড়া দিয়েছেন বা পে করেছেন, তাহলে কিন্তু সেও এরকম কোনো আপনাকে ফাইন করতে পারে। তো এই ধরনের অনেকগুলো ব্যাপার আছে। যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সবখানে কিন্তু ক্যামেরা আছে। যেখানেই যান আপনি, যে কোনো মনে করেন দোকানে গেলেন, ওয়ালমার্ট বা বিভিন্ন স্টোরে গেলেন বড় বড়, হয়তো কেউ আপনাকে দেখছে না, আপনি যদি কোনো শপ লিফটে জড়িত হন বা এই ধরনের কেউ যদি কিছু করে, তাহলে কিন্তু ওখানে ক্যামেরা আছে। তো ক্যামেরাতে কিন্তু এখানে ট্রেস করা যায় কেউ শপ লিফট করছে কিনা বা মালামাল নিয়ে যাচ্ছে কিনা, সেটাও দেখে ওরা। এরকম টিটিসিতেও আছে, বাসে, ট্রেনে, সাবওয়ে স্টেশনে, সবখানে ক্যামেরা আছে। কানাডার সব জায়গায় কিন্তু ক্যামেরা আছে। আপনি কোনো একটা কিছু করে পার পেয়ে যাবেন সেটা কিন্তু না। সেটা একদিন পরে, এক বছর পরে হলে এটাকে তারা ফাইন্ড আউট করতে পারবে। এমন না যে সেটা এখানে থেমে আছে।
তো কাজেই এ ব্যাপারে এই জিনিসগুলো আমাদের জানা উচিত। দেখা যায় যে অনেক সময় আমরা না জানার কারণে জিনিসগুলো হয়তো অনেক সময় আমরা এই সমস্ত কাজ করে ফেলি অগোচরে, পরে এটা সাফার করতে হয় সারা জীবন। ফ্রেন্ডস, তো এই ধরনের ছোট ছোট অনেকগুলো বিষয় কানাডাতে চলাফেরার ব্যাপারে সতর্ক হতে হবে। তো আমাদের প্রধান হচ্ছে কিন্তু সেক্সুয়াল অ্যাসল্টের জিনিসটা, এগুলার আপনারা ভালোভাবে জেনে নেবেন। আমি এই ভিডিওতে বিস্তারিত বলতে যাচ্ছি না। এগুলা বিভিন্ন অর্গানাইজেশনের কথা বললাম, সেগুলোতে যাবেন। যেমন বাঙালিরা যে সমস্ত এরিয়া থাকে আমাদের টরন্টোতে, ড্যানফোর্থ এরিয়াতে, ওখানে দেখবেন কয়েকটা অর্গানাইজেশন আছে। নেইবারহুড লিঙ্ক একটা আছে, যেখানে একদম সবাই ওই এরিয়াতে আমাদের সব দোকানপাট, ওই নেইবারহুড লিঙ্কে গেলে আপনাকে এই সমস্ত ইনফরমেশনগুলো দিবে। আর একটা অর্গানাইজেশন আছে অ্যাক্সেস অ্যালায়েন্স, সেখানেও যাইতে পারেন। ইভেন আমাদের বাংলা অর্গানাইজেশন আছে ওখানে, বিসিসিবি, সেখানেও যেতে পারেন। আর বিসিএস একটা অর্গানাইজেশন আছে। এরকম কয়েকটা অর্গানাইজেশন ওই ড্যানফোর্থ এরিয়াতে আছে। আপনি ওখানে গিয়ে ওদের সাথে কথা বলবেন যে এখানকার চলাফেরার জন্য, এখানে সেটেল করার জন্য আপনাকে কী কী নিয়ম মেনে চলতে হবে। কানাডা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে সম্পূর্ণ আলাদা, বিশেষ করে ল অ্যান্ড রেগুলেশনসের ব্যাপারে খুব খুব কড়াকড়ি। আমেরিকা এবং কানাডা পাশাপাশি দেশ, কিন্তু আমেরিকার তুলনায় কানাডা কিন্তু অনেক বেশি এগুলা মেনে চলে। ল এনফোর্সমেন্ট, রেগুলেশনস এখানে খুব স্ট্রিক্টলি পালন করা হয়, খুব কড়াকড়ি। কিন্তু একবার মনে রাখবেন, যে কোনো একটা অফেন্স, ক্রিমিনাল অফেন্স যদি আপনার নামে রেজিস্ট্রে পড়ে যায়, আপনার ফাইলে ঢুকে যায়, এটা আপনার সারা জীবনের জন্য একটা কলঙ্ক। কিন্তু কানাডায় কিন্তু আপনি বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হবেন। শুধু আপনি না, আপনার ছেলেমেয়েও হতে পারে, বিশেষ করে চাকরি বাকরি বা এখানে সেটেলমেন্টের জন্য। এই জন্য এই সমস্ত অফেন্সে যাতে না পড়েন, এই সমস্ত আপনার বিরুদ্ধে যেন কোনো ধরনের এখানে ফাইল, সেরকম আপনার প্রোফাইলে যাতে এরকম নেগেটিভ কিছু না আসে, সেই ব্যাপারে সতর্ক থাকবেন এবং এগুলো মেনে চলবেন। তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আমি কয়েকটা ঠিকানা এই ভিডিওর নিচে দিয়ে দেব। সেই সমস্ত অর্গানাইজেশনে গিয়ে আপনারা এগুলো খোঁজ করলে জানতে পারবেন এখানকার সেটেল করার জন্য বা এখানে চলাফেরা করার জন্য কী কী নিয়ম মেনে চলা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।